হোটেল হর্ষ, বারাণসীর এই হোটেলে আজকে সকালে আমরা এসে উঠি আর পুরো দিন এখানেই স্টে করেছিলাম। কলকাতা দিল্লি হাইওয়ের পাশেই এই হোটেল। এই দিকে সোজা চলে যাচ্ছে আগ্রা, দিল্লি, আর এই হাইওয়ে দিয়ে সোজা এই দিকে চলে গেলে বিহার, ঝাড়খণ্ড পার করে আমাদের কলকাতা চলে যাওয়া যাবে। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করে দিলাম। আজকে আমরা বারাণসী থেকে আগ্রা পর্যন্ত যাব। বারাণসীর হোটেল হর্ষ থেকে আগ্রার ডিস্টেন্স মোটামুটি 580 থেকে 590 কিলোমিটার, আর যেটা কমপ্লিট করতে গুগল আমাদের দেখাচ্ছে 10 ঘন্টার উপরে সময় লাগবে। গতকাল আমার বাড়ির থেকে স্টার্ট করে আজকে বারাণসীর হোটেল পর্যন্ত টোটাল ডিস্টেন্স ছিল 709 কিলোমিটার, যেটা কমপ্লিট করতে আমাদের 18 ঘন্টার মতো সময় লেগেছিল। রাস্তায় প্রচণ্ড বৃষ্টির কারণে সময়টা অনেকটাই বেশি লেগে গেছিল। আজকে আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেটা নিয়ে আমি পরে কথা বলছি, কারণ হোটেল নিয়ে অনেক কিছু বলার আছে এবং সবাইকে অনেক কিছু জানানোরও আছে। ইউপিতে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে প্রায় প্রত্যেক 2 কিলোমিটার পর পর গাড়ির স্পিড চেক করা হচ্ছে, আর প্রতি 1 কিলোমিটার পর পর ক্যামেরা লাগানো আছে সেফটি পারপাসে। একটু দূর পর পরেই বাদিকে একটা করে রাস্তা কেটে যাচ্ছে এবং সেখানে প্রত্যেকটা রাস্তাই প্রয়াগরাজের দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা প্রয়াগরাজের দিকে যাব না, আমরা সোজাই যাব। সময় এখন রাত 1টা। চা খাওয়ার জন্য ধাবাতে ঢুকেছি। ধাবাতে গরম গরম রুটি দেখে খিদে খুব জোর পেয়ে যায় এবং নিজেকে সামলাতে না পেরে খেতে বসে পড়ি। গুড মর্নিং ফ্রম বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। কাল রাতে ডিনার করতে করতে প্রবল বৃষ্টি শুরু হয়, তাই ওই বৃষ্টির মধ্যে আর রাতের অন্ধকারে কিছু ভিডিও করা হয়নি। এখন এই ভিডিও শুরু করলাম। এখন সময় হয়েছে সকাল 6টা, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না বেশিক্ষণ ভিডিও করতে পারবো বলে। কালকে রাতে ডিনারে আমরা 1 প্লেট ডাল মাখানি নিয়েছিলাম, দুজনের মিলিয়ে টোটাল 8টা রুটি নিয়েছিলাম, 2 প্লেট পায়েস অর্ডার করেছিলাম। পায়েসটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। তারপরে 2 কাপ চা নিয়ে আমাদের টোটাল বিল হয়েছিল 240 টাকা। এই মেঘলা আবহাওয়া থাকাতে আমাদের খুব সুবিধা হয়েছে। রোদের মধ্যে রাইডিং গিয়ার পরে রাইড করাটা খুব অসুবিধাজনক, আর এই আবহাওয়াতে বাইক রাইড করতে খুব ভালো লাগছে, তবে যতক্ষণ বৃষ্টি না পড়ে ততক্ষণই। আজকের আমাদের জার্নিটা ডিটেলসে বলে রাখি। আমরা কাল রাতে বারাণসী থেকে জার্নি শুরু করে কানপুর পার করে ইটাওয়া কানপুর হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে 19 ধরে 103 কিলোমিটার রাস্তা আসার পরে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে এসে মিশি। এরপর এই রাস্তা দিয়ে সামনের দিকে 53-54 কিলোমিটার এগিয়ে গিয়ে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে মিশব এবং সেই রাস্তা দিয়ে আগ্রার দিকে এগিয়ে যাব। তবে জানিয়ে রাখি, এই 53-54 কিলোমিটার রাস্তায় কোনো রকম কোনো দোকান পাওয়া যাবে না বা কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে না, তাই সবাইকে জানিয়ে রাখি যে এই রাস্তায় ওঠার আগে গাড়িতে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল যেন থাকে। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে এন্ট্রি গেটে আমাদের বাইকের জন্য 50 টাকার টোল কাটা হয়েছে। আজকে আমরা প্ল্যান করেছি যতটা তাড়াতাড়ি পারবো আগ্রা পৌঁছে একটা হোটেল নিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অল্প কিছু রান্না করে লাঞ্চ কমপ্লিট করে
আমরা বেরিয়ে পড়ব তাজমহলের উদ্দেশ্যে। তাজমহল ঘুরে আসার পরে আজকে রাতটা আমরা আগ্রা হোটেলেই স্টে করব। হোটেল নিয়ে যে কথাটা পরে বলবো বলেছিলাম, সেইটা নিয়ে ডিটেলসে একটু জানিয়ে রাখি। হোটেল হার্স কালকে যখন সেখানে ঢুকি, প্রথমে আমাদেরকে জানানো হয় নন এসি কোনো রুম অ্যাভেলেবেল নেই, এসি রুম আছে যেটার চার্জ 1500 টাকা লাগবে। তো আমি 1000 টাকার ওপরে উঠবো না বলে আমি ঠিক করেছিলাম। যেহেতু আমরা হোটেলে ঢুকছি 12:30টার সময়, সন্ধেবেলা 6:30 7টার মধ্যে রুম ছেড়ে দেবো, তাই জন্য 1000-এর ওপর আমি বলেছিলাম চার্জ দিতে পারবো না। তো 1500 টাকা থেকে অনেক কষ্টে অনেক কথাবার্তা বলে 1200 টাকায় আসে, এবং সেটাতেও আমি না বলে যখন বেরিয়ে যাই, তখন হোটেলের যিনি ওনার তিনি এসে ঢুকছিলেন। তো তিনি আমাকে ভেতরে নিয়ে আসেন এবং 1000 টাকায় রাজি হয়ে যান। ততক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। যেই মুহূর্তে আমি টাকাটা ওনাদেরকে পেমেন্ট করে দিই, তখনই হোটেলের ওনার আমাকে বলতে থাকেন বিকেল 5টার মধ্যে রুম খালি করতে হবে। তো আমি বললাম যে এখন 1টা বেজে গেছে, বিকেল 5টার মধ্যে 4 ঘন্টার জন্য 1000 টাকা, আপনি এক কাজ করুন, আমাকে অ্যামাউন্টটা রিটার্ন করে দিন, আমি থাকবো না। সেটা তো তারা এগ্রি হলেন না, না টাকা রিটার্ন করা যাবে না, আপনাকে বিকেল 5টার মধ্যে খালি করতে হবে। আমি বললাম সেটা আমার পক্ষে সম্ভব না, আমি সন্ধে 6টা 6:30টার আগে রুম ছাড়তে পারবো না বলে ঢুকে যাই। এবার রুমে ঢোকার পর হোটেলটা দেখতে পাই পুরোটাই খালি, কোথাও কোনো গেস্ট কিছু নেই, শুধুমাত্র আমরা দুজন। তারপরে হোটেলের রুমে চেক ইন করার 1 ঘন্টা পর এসি অন করে এবং ঠিক বিকেল 5টার থেকে 5টা 15-র মধ্যে এসি আবার অফ করে দেয়। এই হচ্ছে হোটেলের অবস্থা। তো সবাইকে তার জন্য আমি জানিয়ে রাখি, যদি কখনো কেউ এই হোটেলে যান তো অবশ্যই আগে কথাবার্তা বলে সমস্ত কিছু ক্লিয়ার করে নেবেন, তারপরেই চেক ইন করবেন। আরও একটা জিনিস যেটা জানিয়ে রাখি, হোটেল চেক আউটের সময় হোটেলের কোনো একজন স্টাফ আমাদের রুমের বাইরেই দাঁড়িয়েছিলেন। সেই সময় আমি হোটেলের রুমের কিছু ভিডিও নিই এবং লবিরও কিছু ভিডিও নিই, কিন্তু যখন নিচে নেমে আসি হোটেলের স্টাফ মালিকের সাথে কথা বলে আমাকে প্রেশার ক্রিয়েট করে সেই ভিডিওগুলো ডিলিট করার জন্য। আমি আর কোনো ঝামেলায় না জড়িত হয়ে আমি ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে বাইরে বেরিয়ে চলে আসি। এটা গেল ইউপির হোটেলের ডিটেলস। তবে একটা হোটেলের জন্য আমি কখনোই সব হোটেলকে খারাপ বলতে পারি না। এরপরে আসছি আমি ইউপির রোড সেফটির ব্যাপারে। কালকে রাস্তায় 2 জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ বাইক রাইড হয়ে গেছিলো বলে একটু দাঁড়িয়েছিলাম। যেই দাঁড়ানোর 1 থেকে 2 মিনিটের মধ্যে হাইওয়ে অ্যাসিস্ট্যান্ট যে গাড়িগুলো আছে বা হাইওয়ে সেবা বলে যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো চলে আসে, আমাদের সামনে এসে দাঁড়ায় এবং 3 জন ব্যক্তি নেমে আসে প্রথমবার, এসে জিজ্ঞেস করে কোথাও কোনো অসুবিধা কিছু আছে কি না, যদি প্রবলেম থাকে ওদেরকে জানাতেও ওরা সাহায্য করবে বলে, অনেক কিছু জল লাগবে কি না অনেক কিছু কথাবার্তা বলে চলে যায়। দ্বিতীয়বারে একই ঘটনা, দাঁড়ানোর সাথে সাথেই হাইওয়ে সেবা বলে যে গাড়িগুলো আছে সেগুলো চলে আসে এবং একই কথা জিজ্ঞেস করে কোনো অসুবিধা কি না। মানে কত সুন্দরভাবে ওরা হাইওয়েতে সার্ভিস দিচ্ছে সেটা বুঝিয়ে দিল, যে কোনো প্রবলেম যদি কারোর হয় তাহলে ওরা সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য এগিয়ে আসবে। তো ওই হোটেলের জন্য পুরো ইউপিটা খারাপ আমি সেটা কখনোই বলতে পারবো না, বা একটা হোটেলের জন্য সমস্ত হোটেল খারাপ সেটা কখনোই বলা যায় না। এখন যে জিনিসটা আমি দেখতে যাচ্ছি বা সবাইকে দেখাতে যাচ্ছি, সেটা আমাদের কলকাতাতে কখনোই দেখা যায় না। এটাকে দেখতে গেলে পরে একমাত্র জুতে যেতে হবে, তবেই আমরা দেখতে পাই। আমাদের জাতীয় পাখি ময়ূর। দূর থেকে দেখতে পাচ্ছিলাম এই দুটো ময়ূর রাস্তার উপরে দাঁড়িয়েছিল।
এখানে আবার একটা ময়ূর রেলিংয়ের ওপর বসে আছে, সেটাকে দেখেই গাড়িটা থামালাম, যদি কাছ থেকে দেখতে পারি বা ফটো তুলতে পারি। না, রেলিংয়ের ওপর বসে থাকা ময়ূরটাকে আর দেখতে পাচ্ছি না, মনে হয় গাড়ি থামানোর জন্য হয়তো উড়ে গেছে কোথাও। যাই হোক, সামনের দিকে এগোতে থাকি, আরও অনেক ময়ূরের দর্শন পাবো। তবে হ্যাঁ, এই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে একটা জিনিস খুব ভালো লাগলো, রাস্তার দুপাশে প্রচুর ময়ূর দেখা যায়। এই টোল গেটে আমাদের কিছুই করতে হবে না। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে ওঠার সময় যে স্লিপটা পেয়েছিলাম, শুধু সেই স্লিপটা দিয়ে দিতে হবে, সেটাতেই এন্ট্রি করে আমাদেরকে ছেড়ে দেবে। আর এখান থেকে একটু এগিয়েই বাঁদিকে ঘুরে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে যাব এবং সেখান থেকে সোজা আগ্রার দিকে ছুটে যাব। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়েই বাহাতে আমরা চলে যাচ্ছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের ওপরে, এবং সেখান থেকে সোজা আগ্রার দিকে ছুটে যাব। এসে মিশে পড়লাম লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে ছিল 4 লেনের রাস্তা, আর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে হচ্ছে 6 লেনের রাস্তা। তবে দুটো রাস্তা দেখলে পরে পার্থক্য বোঝা যায়। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের রোড কন্ডিশন অতটা ভালো ছিল না, আর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে রোড কন্ডিশন নিয়ে কথাই বলা যাবে না। রোড মেনটেনেন্সের কাজ চলার জন্য সামনে আমাদের ডাইভারশন নিতে হবে। এইখানে আমাদের বেঙ্গলের এক্সপ্রেসওয়ে
আর ইউপির এক্সপ্রেসওয়ের মধ্যে একটা পার্থক্য বুঝিয়ে দিচ্ছি। এখানকার এক্সপ্রেসওয়েতে বাসেরও স্পিড লিমিট থাকে 80, 4 হুইলার 100, আর ওভারটেকিং লেনে তো 100+। আর আমাদের কলকাতার কল্যাণী এক্সপ্রেসওয়েতে ম্যাক্সিমাম স্পিড লিমিট হচ্ছে 50, সেটা যে কোনো গাড়ির জন্য। এটাই হচ্ছে বেঙ্গল আর ইউপির মধ্যে পার্থক্য। একটা এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট যদি 80+ না থাকে, তাহলে সেই রাস্তার এক্সপ্রেসওয়ে নাম দেওয়ার কী কারণ সেটা আমার জানা নেই। এক্সপ্রেসওয়ে মানে হচ্ছে গাড়ি ছুটবে যে রাস্তায়, টাইম বাঁচানো যাবে যে রাস্তায়, সেখানে যদি 50 স্পিড লিমিট থাকে তাহলে সেটা এক্সপ্রেসওয়ে বলার কোনো দরকারই থাকে না। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ফুড কোর্ট, ওয়াশরুম বা পেট্রোল পাম্পও পাওয়া যায়, তাই এগুলো নিয়ে এই এক্সপ্রেসওয়েতে কোনো চিন্তা নেই। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে আগ্রার দিকে এগোনোর সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্মুখীন হই, এবং বৃষ্টির পরিমাণটা এতটাই জোরে ছিল যে অ্যাকশন ক্যামেরাকে বাধ্য হই ব্যাগের ভেতর ঢুকে নিতে। তারপর সোজা হোটেল এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে আসি তাজমহলে। তাজমহল দর্শনের পর আমরা তাড়াতাড়ি হোটেলের উদ্দেশ্যে ব্যাক করে যাই। সেখানে এসে আমাদের প্রচুর কাজ ছিল। একজন লেগে পড়বে রাতের ডিনার বানানোতে, আরেকজন রাস্তায় বৃষ্টিতে ভেজা জামাকাপড় শুকোনোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। তাই দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।